গতরাতে আব্বা দ্বিতীয় বিয়ে করে বউ এনেছে। নতুন বউ বয়সে আমার বড় আপার সমান হবে। বড় লজ্জার বিষয়, অথচ ভয়ঙ্কর লজ্জাজনক কাজটা আমার আব্বা হাসি মুখেই করল। বিন্দুমাত্র অস্বস্তি নেই চেহারায়, খুশি খুশি ভাব। তিনি বাজারে থলেটা হাতে নিয়ে রোজকার মতো আমায় জিজ্ঞাসা করলেন, আইস কি মাছ আনা যায় কদেহি দোয়েল? আমার নাম দোয়েল না, সুন্দর একটা নাম আছে আমার, ফুলের নামে নাম, যে ফুলের গন্ধ প্রচুর। ধরতে পেরেছেন তো? হ্যাঁ, জুই আমার নাম। কিন্তু বাবা আদর করে দোয়েল বলে ডাকেন। শুধু আমাকে না, আমার সব বন্ধুদেরকে তিনি ডাকনাম দিয়েছেন সব পাখির নামে নাম। সব বোনেরকে বললাম, কারণ আমরা কোনো ভাই নেই। আব্বা এখনও যাননি, সামনে দাঁড়িয়ে আছেন। মনে হচ্ছে মাছের নাম না শুনে তিনি যাবেন না। আমি শীতল সুরে বললাম, নতুন মায়ের কাছ থেকে মাছের নাম শুনে আসবো? কোনো মাছ তার পছন্দ? শুনবি? তেলে তাই কর, শুনে আয়। আব্বার চোখে মুখে গদগদ ভাব থাকার কথাই, কারণ নতুন বউ নিয়ে তিনি গত রাতে ফিরেছেন প্রচণ্ড ভয়ে ভয়ে। ভেবেছিলেন অনেক হইচই হবে, কান্নাকাটি হবে, নাটক হবে। তার কিছুই হয়নি। আমরা বেশ স্বাভাবিক। বাবার বিশাল বড় দুশ্চিন্তা দূর হয়েছে। আমি বারান্দার দিকে ঢুকে নিজের রুমে এলাম। মাথা ঝিমঝিম করছে সকাল থেকে, অথচ আব্বার আকস্মিক কাজটা আমাকে তেমন বিস্মিত করেনি। 3 দিন আগে বাজার করার কথা বলে তিনি বের হয়েছিলেন, কাল রাতে ফিরেছেন বউ নিয়ে। যেন এমন হওয়ারই কথা ছিল। আব্বা যে বদলে গিয়েছেন তা বুঝতে পেরেছিলাম আমি। বুঝতে পারিনি আমার বাকি বোনেরা। তারা আমার রুগ্ন মা, তারা গত রাত থেকে শ্বাস নিতে ভুলে গেছে যেন। বাকরুদ্ধ সবাই, তাদের মুখে কোনো ভাষা ফোটেনি। বেলা গড়াচ্ছে, আব্বার দ্বিতীয় বিয়ের মতো বড় ব্যাপার খবরটা দুপুর পর্যন্ত লুকিয়ে রাখা গেল। সময় বাড়ার সাথে সাথে সেটা সমস্ত গ্রামে ছড়িয়ে পড়ল। তারপরের অংশ স্বাভাবিক। গ্রামে আনাচে কানাচে থেকে সবাই আমাদের বাড়ি মুখী হওয়া শুরু করলো। সামনে ছোট্ট উঠোনে যখন তুমুল ভিড়, লোকে লোকারণ্য, এক চোখে দেখতে না পাওয়া মসজিদের মা থেকে শুরু করে বাদ যায়নি টুটুলের বয়স্ক দাদি। আমি বারান্দার এক কোণ থেকে সবাইকে লক্ষ্য করেছিলাম। নতুন বউ উঠোনের মাঝে চেয়ারে বসে আছে। পাশের বাড়ির চাচি সবার দেখার সুবিধার্থে তাকে খোলা জায়গায় বসিয়ে দিলেন। তাকেও বিদ দেখাচ্ছে। বড় লাজুক চেহারা, ঝলমলে দৃষ্টিতে এদিক ওদিক তাকাচ্ছে। সে কি জানতো না যে লোকটাকে সে বিয়ে করেছে তার ঘরে বড় বড় 4টি কন্যা আছে, আর আছে রুগ্ন দেহের এক স্ত্রী। ওড়নার টান পড়ায় নিচে তাকিয়ে দেখলাম পুতুলের মুখে আঙুল দিয়ে ডাকছেন আমায়। কোলে তুলে নিলাম ওকে। আমার সবচেয়ে ছোট বোন পুতুল, বয়স 2.5 হবে। সবেমাত্র কথা বলা শিখেছে। ওকে কাছে টেনে বললাম, পুতুল খিদে পেয়েছে? ও দুদিকে মাথা নাড়ল। তার উত্তর হ্যাঁ, না, না বুঝতে বেগ পেতে হলো। ওদিকে নিয়ে মায়ের রুমে দিকে পা বাড়ালাম। পুতুল এখনো বুকের দুধ খায়। দেখি মা একটু কাছে নেয় কিনা। আমি মা রুম অন্ধকার করে রেখেছে। দক্ষিণের জানালা পর্যন্ত বন্ধ, অথচ এই জানালায় মা কোনোদিন বন্ধ রাখে না। ঝড় বৃষ্টির রাতেও না। ওটা বন্ধ করলে নাকি মায়ের দম বন্ধ হয়ে আসে। আজ মায়ের দম বন্ধ হয়ে আসছে না, নিঃশ্বাস আটকে আসছে না। মায়ের কাছে এগিয়ে গেলাম। মা একা একা, তার সাথে বড় আপা সেজো আপা বসে আছে। সবার মুখ শুকনো। বড় আপাকে উদ্দেশ্য করে বললাম, আপা দুপুরে খাবে না? আপা আগের মতো নির্বিকার রইল। আপা অন্তঃসত্ত্বা, এখনও খালি পেটে থাকা পেটের বাবুর জন্য ক্ষতিকর। আপু বোঝে না যেন। এত অবুঝ হলে হবে? সোজা আপাকে ডাক দিলাম আমি। আপাও প্রত্যুত্তর করল না, সামান্য নড়ল শুধু। সেজো আপার বিয়ে ঠিক হয়েছে। ছেলে আমাদের পাশে গাইড। এখন একটু সতর্ক থাকতে হবে, চেহারা সুন্দর রাখতে হবে। এত দুশ্চিন্তা করলে চলবে? বিয়ের আগের গুটি কয়েকদিন আপাকে নিজের যত্ন নিতে হবে। বিয়ের দিন যেন তাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর কন্যা লাগে। আমার বুকে ছোট্ট একটা ভয় দানা বেঁধেছে। আব্বা দ্বিতীয় বিয়ের ঘটনা যদি পাত্রপক্ষের কানে যায়, তারা কি বিয়েটা করবে? আমি মনে মনে দোয়া করতে থাকলাম সেজো আপার বিয়েটা যেন ভেঙে না যায়। সন্ধ্যা মিলবে। আমি বাড়ির সামনে পুকুর পাড়ে হাঁটু মুড়ে বসে পড়লাম। শুকনো পুকুর, বর্ষার জল ভরে ওঠে। বর্ষা চলে যাওয়ার কয়েক মাসের মধ্যে শুকিয়ে মাটি বের হয়ে যায়। পানিশূন্য পুকুর আমার ভালো লাগে না। এবারের বর্ষা আসতে এত দেরি করছে কেন? সময় গড়াচ্ছে, পাখিরা নিরে ফিরছে, চারদিকে ঝিঝি পোকার ডাক বেড়ে চলেছে। পুকুর পাড়ে বসে থাকা অবস্থায় চারপাশের অন্ধকার ঘনিয়ে এলো। আজ অন্ধকার এত ঘন কেন? আমার মন খারাপের তীব্রতা টের
পেয়েছি বুঝি। উঠোন থেকে পুতুলের কান্নার আওয়াজ বেশি আসছে। দ্রুত উঠে দাঁড়িয়ে পড়লাম। পুকুর পাড়ে ছাড়ার আগ মুহূর্তে পূর্ব দিকের বাড়িটি তাকালাম। সারা বাড়িতে জুড়ে জল সাদা আলো জ্বলছে। আমার এপাশে এত অন্ধকার, ও বাড়িতে থাকা নিষ্ঠুর মানুষটি কি টের পাচ্ছে না? এ অন্ধকার, সারা বাড়ি অন্ধকারে নিমজ্জিত। বিদ্যুৎ চলে গেছে দীর্ঘক্ষণ হবে। বারান্দায় বসে কাঁদছিল পুতুল। তাকে গিয়ে কোলে তুলে নিলাম। আব্বা বাজার থেকে এখনও ফিরেনি। রান্নাঘরে গিয়ে বাতি খুঁজলাম, পেয়ে গেলাম দ্রুত। দেশলাই ঢুকে জ্বালিয়ে দিলাম, কিন্তু শলাতে নিবু নিবু হয়ে গেল দ্রুত। এলাকায় 2-3 যাবত বিদ্যুৎ থাকবে না, মাইক দিয়ে ঘোষণা করা হয়ে গেছে গতকাল। ঘরে চার্জার লাইট নেই, কুপিতে তেল নেই। এখন উপায়? পুতুলকে রেখে বের হলাম আমি মোড়ে মুন্সি কাকার দোকানটার দিকে। এক হাতে ছোট্ট একটা প্লাস্টিকের বোতল, আরেক হাতে ময়লাযুক্ত টাকার নোটটি নিয়ে। হাতে 20 টাকা। টাকাটা আব্বা দিয়েছিল মাসখানেক আগে স্কুলে যাওয়ার সময়। খরচ করা হয়নি। মাথায় লম্বা করে ওড়না টেনে এগিয়ে চলেছি আমি। পরিচিত কারো নজরে না পড়ি যেন। বিশেষ করে ওই কাঙ্ক্ষিত মানুষটার সামনে তো আর নয়। জুই। এদিক ওদিকে তাকিয়ে হাঁটছিলাম। দ্রুত পায়ে অচমকা এক পুরুষ অভয়ব পথ আগলে দাঁড়ালো। কণ্ঠস্বর কানে যেতে নিঃশ্বাস আটকে এলো আমার। রাফি ভাই। এড়িয়ে চলতে যেতে ডাক দিল, জুই কোথায় যাস? এতক্ষণে গলা উপচে কান্না পেয়ে গেল আমার। এই একটা মানুষের সামনে পড়তে চাচ্ছিলাম না, তবু কেন এই মানুষটার সাথে আমার দেখা হবে? সারাদিন জমিয়ে রাখা সমস্ত অভিমান ওপরওয়ালার উপর গিয়ে জমল। আমি ব্যথা লুকিয়ে বললাম, মোড়ের দোকানে রাফি ভাই। চারদিকে অন্ধকার হয়ে গেল। এখন দোকানে কেন যাবি? রাফি ভাইয়ের কণ্ঠে চাপা রাগ আর স্পষ্ট অধিকার বোধ ফুটে উঠেছে। বিস্মিত হলাম আমি। রাফি ভাই তো এত কথা বলার মানুষ না। আমাকে দেখেও সারা জীবন না দেখার ভান করে চলে গেছে। আজ আগ বাড়িয়ে এত কিছু জিজ্ঞেস করছে কেন? আমার মন ভালো করার জন্য? উনি কি জানতে পেরেছে যে আজ আমাদের ভীষণ দুঃখের দিন? মোড়ের দোকানে কেরোসিন তেল আনতে যাই, মাথা খারাপ। এত রাতে তোর যেতে হবে না। বাড়িতে আর কেউ নেই? আমি উত্তর দিলাম। রাফি ভাই বুঝতে পারল। বিরক্তি নিয়ে বলল, তোর আব্বা কই? বাজার থেকে ফেরেনি, মাছ কিনতে গেছে। রাফি ভাই অস্পষ্ট সুরে কিছু বলবো। আমার বোধগম্য না হলেও বুঝতে পারলাম আব্বাকে গালি দিল হয়তো। এবারে হাত বাড়িয়ে দিয়ে বলল, বোতল দে, আমি তেল এনে দিচ্ছি। এখানে দাঁড়িয়ে থাক, আমি পারবো, আপনার কষ্ট করতে হবে না। এক থাপড় খাবি, বোতল দে। বোতল দিতে হলো না আমাকে। রাফি ভাই হাত থেকে টেনে নিল। টেনে নেওয়ার সময় হালকা স্পর্শ লাগলো, তাতেই আমি জমে গেলাম। কোনো রকমে বললাম, টাকাটা? রাফি ভাই পেছনে ঘুরে তাকালো। দ্বিধান্বিত কয়েক মুহূর্তে অতিক্রম হলো। পরক্ষণে বাড়িয়ে রাখা হাত থেকে টাকাটা নিয়ে মোড়ের দিকে হাঁটা ধরল। আমি পাথরের মতো সেখানেই নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম। রাফি ভাই আমার প্রথম প্রেম, আমার প্রথম অনুভূতি, আমার প্রথম আবেগ। জ্ঞান হওয়ার পর থেকে আমার সমস্ত অস্তিত্ব জুড়ে শুধু এই মানুষটার বসবাস। তাকে নিয়ে আমার শয়ের জল্পনা কল্পনা। এই মানুষটাকে যেভাবে আমার সকাল দুপুর সন্ধ্যা হয়, এই মানুষটাকে বুকে নিয়ে আমি ঘুমাতে যাই। ঘুম ভাঙতে সর্বপ্রথম এই মানুষটার কথা মনে পড়ে। অথচ রাফি ভাই তার কিচ্ছু জানে না, কিছু বোঝে না। সে আমার বড় জোর 3 কি 4 বছরের বড়। কলেজে পড়ে। আমি তার কলেজের উল্টো দিকে হাই স্কুলের 9ম শ্রেণীতে পড়ি। তাকে এক পলক দেখার জন্য কত শত পাগলামি করি, দুটা কথা বলার জন্য কত শত অপেক্ষা করি। অথচ সেই মানুষটা আজ নিজে থেকে কত কথা বলল। রাফি ভাইয়ের বাবা মা দুজনই শিক্ষিত। বাবা বড় চাকুরি করে, বাড়িতে সুবিশাল বিল্ডিং, কথাবার্তায় চমৎকার, পোশাক আশাক চমৎকার। এই গ্রামের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি তারা। তার সাথে আমাদের কিচ্ছুই যায় না। তবু এই মানুষটাকে নিয়ে রোজ রাতে আমি ঘর বাঁধার স্বপ্ন দেখি। তাকে নিয়ে কল্পনায় আজ তো এক সংসার সাজিয়ে বসে আছি। সেই সংসার বাস্তবে রূপ দিতে নিজেকে একটু একটু করে পরিবর্তন করছি রোজ। আব্বার নিষেধাজ্ঞা না মেনে পড়াশোনা চালিয়ে যাচ্ছি। শুদ্ধ ভাষায় কথা বলা শিখেছি। আরও কত কি। আমায় তো রাফি ভাইয়ের যোগ্য হতে হবে। বুকে সাহস নিয়ে তাকে একদিন বলতে হবে, আপনাকে আমি আমার দেহ মন সঁপে দিয়েছি অনেক আগেই। বহুদিন অপেক্ষা করেছি। এবার আমার অপেক্ষার বাগানে খিল দিন তো।
বাড়ি থেকে চেঁচামেচির আওয়াজ আসছে। আব্বা জোরালো গলায় শোনা যাচ্ছে। পুতুলও বিকট সুরে কান্না করছে। আর অপেক্ষা করা যায় না। রাফি ভাই এখনো ফিরছে না কেন? রাস্তার মোড়ের দিকে এক পলক তাকিয়ে উল্টো পথে দৌড়ে বাড়ি আসলাম। আব্বা রান্নাঘরের সামনে দাঁড়িয়েছিল। আমি গাছে যেতেই কষে এক থাপ্পড় বসিয়ে দিল। ছিটকে কিছু দূর সরে এলাম। মাথা বনবন করছে। কিছুক্ষণের জন্য চোখ অন্ধকার দেখলাম। আব্বা হঠাৎ এত রেগে যাওয়ার কারণ বুঝতে পারলাম না। কয়েক সেকেন্ডের ব্যাপার মাত্র, অথচ তাতেই লঙ্কাকাণ্ড ঘটে গেল। ব্যথা শুয়ে আসছে। আব্বার দিকে তাকালাম। আব্বা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে। কানে কিছুই ঢুকছে না আমার। এলোমেলো দৃষ্টিতে এদিক সেদিক তাকাতেই চোখ গেল রাস্তায় বেড়ার ওদিকে। রাফি ভাই বিমূর্ত হয়ে দাঁড়িয়ে আছে। কখন এলেন উনি? আমি ব্যাকুল মনে বারবার বললাম, চলে যান রাফি ভাই, দয়া করে এদিকে আসবেন না। আপনাকে যেন আব্বা না দেখে চলে যান। রাফি ভাই আমার মনের ব্যাকুল আবেদন শুনতে পেল না। ঝাপসা চোখে দেখলাম রুদ্রমূর্তি নিয়ে এগিয়ে আসছে। চলবে।